আমাদের বৃহত্তর নোয়াখালী সমিতি উত্তরা আজকের এই নতুন কমিটির আবশ্যিক অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসাবে আমার সহকর্মী আপনাদের উত্তরা নোয়াখালী হেডকোয়ার্টার মাইলদিঘি মেঘনা চরে আর হচ্ছেন পদ্মা চরের মানুষ অনেক দিন আছে। দুজনের মধ্যে আমাদের কষ্ট ভাই পঞ্চকনিষ্ঠ আছেন, ওনার নাম অনেক শুনেছি, রাজযোগ স্কুলের হেডমাস্টার অনেক শুনেছি। আসলে আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে। বিশিষ্ট শিক্ষাবিদ উত্তরাটা আমি শুনেছি ওনার প্রায় 45,000 ছাত্রছাত্রীকে উনি জ্ঞানের আলো ছড়িয়েছেন। আমাদের সেই বৃহত্তর নোয়াখালী কৃতি সন্তান কর্নেল নুরুন্নবী উপস্থিত আছেন। বিশিষ্ট শিল্পপতি কিন্তু নোয়াখালীতে অভাব নাই, কারণ উনি আইরিশ গ্রুপে আছেন। আয়ারল্যান্ডের এনভায়রনমেন্ট এমন জায়গায় তৈরি করা যায়, পরিবারের একটা জায়গায় ব্যবস্থা করে। তারপরে আছেন আমাদের সভাপতি সাহেব বিদায়ী নুরুল্লাহ সাহেব, মিজান আছেন আমার ছোট ভাই। যদি নোয়াখালী ভাই কেন ছোট করে হেঁটে মানুষ হেঁটে ফলে আবার বেনি আঁকে, হ্যাঁ আমি নিজের লই নিলাম, সে তো আছেই সভাপতি। সুতরাং এটার সাথে আমি না থাকি আর উপায় নেই, নাকি না থাকে উপায় নেই, নাইলে কেবল আর আত্মীয় আপনার ভোট দিত না, আমি গেছি। হ্যাঁ, যাই হোক, আমাদের সাধারণ সম্পাদক বেলায় হোসেন, চেয়ারম্যান আমাদের রানগতি উপজেলা সোহেল সহ বৃহত্তর নোয়াখালীর আলোকিত মানুষরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম হয়েছিল বলেই আমরা আজকে এমন একটি পরিবেশে এসে নোয়াখালী থেকে এসে কথা বলতে পারছি, মিলিত হতে পেরেছি। পিতা মুজিব পরিবারের নিহত সদস্যবৃন্দকে, যারা 75-এর 15 আগস্ট কালো রাত্রিতে ঘাতকের নির্মল পরিবে নিহত হয়েছিল, তাদেরকে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের আমি স্মরণ করছি। ভাষা আন্দোলনের শহীদরা সহ এই যাবৎকালে এই বাংলাদেশকে আজকের পর্যায়ে আনার জন্য যারা সংগ্রাম করে আত্মাহুতি দিয়েছেন, সে আমাদের বীর শহীদদের। আসলে নোয়াখালীর শব্দটা কারো কাছে গালি, কারো কাছে অহংকার, কারো কাছে হিংসা, নাকি এরকমই অবস্থা। যারা পছন্দ করে নোয়াখালী, কারণ আমার বাড়িটা ছোট, পিছনে 20 তলা বিল্ডিং উঠে গেছে, এটা কার খরচ সাহেব বাড়ি করতে নোয়াখালী, তো গাড়িটা ডুবে আছে নাকি ডুবে আছে এলাকায়। আসলে নোয়াখালী আমাদের বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করার পিছনে যদি এককভাবে কোন জেলাকে কৃতিত্ব দিতে হয়, সেটা হচ্ছে বৃহত্তর নোয়াখালী। এটাই সেই সুদীর্ঘ কাল থেকে শিক্ষা দীক্ষায় বাংলাদেশ তৎকালীন ইস্ট পাকিস্তান, তার আগে ব্রিটিশ বাংলায় যে কয়েকটা জেলা এই সালের মধ্যে নদী ঘাটে বিলীন হয়ে যায়। ওই জন্য আজকে অনেকে বলে নোয়াখালী নামে কোনো শহর নাই, তাই না? আমাদের অনেকে বলে। আসলে বাস্তবতা হচ্ছে এটা সমৃদ্ধশালী একটা শহর ছিল, যেটি মেঘনা গর্ভে বিলীন হয়ে যাওয়ার পরে আমাদের ঐতিহ্য অনেক দূর হারিয়ে যেতে থাকে। আমি কিন্তু আজকে একটা জিনিস কষ্টের সাথে আপনাদেরকে বলছি, সেই বিগত 50, 60, 100 বছর ধরে সারা বাংলাদেশে শিক্ষা দীক্ষায় ব্যুরোক্রেসিতে থেকে শুরু করে সমস্ত জায়গায় নোয়াখালীর প্রাধান্য ছিল অনেক বেশি। আমাদের সেখান থেকে আমরা ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছি, এটা কিন্তু বাস্তবতা। আজকে আমাদের গ্রামে যে স্কুল থেকে আপনি পড়াশোনা করে এসছেন, সেটার রেজাল্টের দিকে তাকান। স্কুলগুলোর গত মেট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষার রেজাল্টের দিকে তাকান, অধিকাংশ জায়গায় করুণতা। কারণ আমরা সবাই ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটছি, আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে
শক্তিশালী করার জন্য বৃহত্তর নোয়াখালীর সন্তানদের মধ্যে বিশাল একটা অংশ দেশের বাইরে অবস্থান করছে, তারা ডলার বানাচ্ছে, আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, কিন্তু তারা পরিবারের দিকে নজর দিতে পারছেন না, ছেলে মেয়েদের শিক্ষার দিকে নজর। আমরা যারা বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে সৌভাগ্যবান যারা এখানে আছি, আমাদের দায়িত্ব আছে আমাদের এলাকার প্রতি। আমি যেটা সবসময় বলি, আমি আমার ছাত্র রাজনীতি করেছি, তারপরে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস প্রশাসন কেন্দ্রে যোগদান করেছি। 1996 সালে সিনিয়র স্টেট সেক্রেটারি থাকাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন আমি কাজ করার সুযোগ পাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হিসাবে, তখন আমি এলাকায় সত্যিকার ভাবে আমি বলতে পারি উন্নয়নের জোয়ার হয়ে গিয়েছিলাম। কারণ আমি যখন চিন্তা করেছি রাস্তার কথা, আমার চোখে ভেসে উঠেছে আমি সেই মাটির রাস্তায়, আমরা যখন ছোট ছিলাম পুরা পোষা ফুলগাছি ছাগলনায় মিলে ঢাকা চিটাং রোড ছাড়া 1 ইঞ্চি পাকা রাস্তা ছিল না। এটাই ছিল বাস্তবতা। বৃহত্তর নোয়াখালীর অবস্থা তাই। আমি শত শত কিলোমিটার রাস্তা তখন পাকা করার জন্য কাজ করেছি। 1 বছরে 2000 সালে 1 বছরে 42টা একই অর্ডারে 42টা স্কুল কলেজ মাদ্রাসা ভবন এক অর্ডারে আমি এনে দিয়েছি। অর্থাৎ আমি চিন্তা করেছি মাটির প্রতি আমার দায়িত্ব আমার করতে হবে। এখন আমি কিছু কাজ হাতে দিয়েছি এলাকায়, যেমন আমি এলাকায় গিয়ে দেখলাম, গ্রামে গ্রামে ঘুরলাম। আমি নির্বাচনের আগে প্রত্যেকটা গ্রামে ব্যক্তিগতভাবে গিয়েছি, হেঁটে হেঁটে রিক্সায় করে। আমি দেখেছি প্রত্যেকটা স্কুলের অবস্থা, সুন্দর সুন্দর বিল্ডিং আছে, স্কুলে শিক্ষকও আছে, কিন্তু ছাত্র নাই। ছাত্র কোথায়? নুরানি মাদ্রাসায়। নুরানি মাদ্রাসার প্রতি আমার কোনো বিরোধ নাই, কারণ আমাদের নৈতিক বুনিয়াদ তৈরি করেছে আমাদের ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা এটা আমি বিশ্বাস করি, ধর্মীয় শিক্ষার আমার প্রয়োজন আছে। কিন্তু আজকে যে ধরনের বিভিন্নমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলন আছে, আমরা কেউ নুরানি মাদ্রাসায় যাচ্ছি, কেউ ইবতেদায়ী মাদ্রাসায় যাচ্ছি, কেউ দাখিল মাদ্রাসায় যাচ্ছি, কেউ আমরা ন্যাশনাল কারিকুলামের স্কুলে যাচ্ছি, কেউ আমরা ইংলিশ মিডিয়ামে ও লেভেলে যাচ্ছি। 5টা শিক্ষা মাধ্যম যদি কোন একটা জাতির থাকে, সেই জাতি কখনো ঐক্যবদ্ধ হতে পারে না চিন্তা চেতনায়, মানসিকতায়। এটা আমার থেকে কর্নেল নূর বিষয়ে অনেক ভালো বুঝতে পারবে। এই হচ্ছে বাস্তবতা। তাই আমি একটা উদ্যোগ নিয়েছি। আমার এলাকায় 250টা প্রাথমিক বিদ্যালয় আছে। আমি চিন্তা করেছি এই স্কুলগুলোকে বাচ্চাদেরকে স্কুল মুখে করতে হবে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে দেখবেন একটা ছোট্ট হলো খেলার মাঠ আছে। আমি প্রত্যেকটা স্কুলে একটা করে শিশু পার্ক করার উদ্যোগ নিয়েছি ব্যক্তিগত উদ্যোগে। সেটা কিভাবে হবে? আপনি যে স্কুল থেকে পাস করেছেন, এখানে অনেকেই আছেন, সেই আমি একটা ডিজাইন করেছি 6 লক্ষ টাকার মতো লাগে প্রত্যেকটা স্কুলে। আমি যেমন একটা নিজের সাথেও কথা বলেছি, ওদের মধ্যে এরকম সচ্ছল অনেক আছে যারা একজন একটা করবে, 2টা করবে, 3টা করবে। আবার অনেক আছে 10 জন মিলে আমার স্কুলটা আমি যেটা করেছি আমি উদ্যোগ নিলাম 100 জন মিলে এটা করবো। যেখানে শর্ট করবে বলেছি সেখানে আমি এগিয়ে যাব, এই ঘোষণা আমি দিয়েছি। ইনশাল্লাহ আমরা আগামী 1 মাসের মধ্যে এই কার্যক্রমটা শুরু করব। আপনারাও এই জিনিসটা চিন্তা করবেন। এলাকার প্রতি আমাদের ঋণ শোধ করতে হলে এগিয়ে যেতে হবে, এর বিকল্প আমাদের নেই। আমাদের নন্ডবের ভাই বলেছেন নোয়াখালী সমিতি এবং চিটাং সমিতি, আসলে এটা আমারও কষ্ট লাগে। আমি চট্টগ্রামে বড় হয়েছি। চট্টগ্রাম সমিতির মেজবানে যখন যাই দেখি যে সারা বাংলাদেশের সব সচিব সাহেবরা হুমড়ে খেয়ে পড়ছেন, কিন্তু নোয়াখালী সমিতির বা ফেরি সমিতির কোন প্রোগ্রামে এই যে দেখেন এখানে উত্তরাঞ্চলকে আমার জানা মতো আমার বড় ভাই প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী, আমার ছোট ভাই জামালউদ্দিন আহমেদ চৌধুরী এখানে থাকে। কোন সরকারি কর্মকর্তা আমাদের এগুলোতে আসে, তাই না? এটাও ঠিক। এই যে দেখেন, এটা কিন্তু কোন করতে পারতেছে না, যে কোনো কারণ হোক আমাদের সবাইকে একটা জায়গায় আনতে হবে। আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ একদিন আমাদের হবে নাকি। ওই যে 30 বছর কেটে গেল,
এই কমিটি আছে না একসময়, একদিন আমরাও ইনশাল্লাহ আপনার চেষ্টা করেন। বর্তমান নেতৃত্ব আমাদের আছে, যেটা হয়েছে অনেক ডাইনামিক, আমার কোনো দেরি হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা এই যে পাশে একটা বোট ক্লাব দেখছেন না? এই বোট ক্লাব আমরা দুই নোয়াখালীরা 1911 সালে আমি কিছু জাহাজ বানাইতে দিয়েছিলাম এতে চিটাগাং। আমি এবং পাকিস্তানের রুবেল দুজন আমার জাহাজগুলো দেখার জন্য শিপিয়ে নিয়ে গেছি। আসার সময় চিটাগাং বোট ক্লাবের মেম্বার আমি ওখানে বসছি। আর ভাই স্যার, এত সুন্দর ক্লাব চলেন না ঢাকা একটা বানাইলে। আমি তো ঢাকা বানিয়ে করি, ঢাকাতে পাবো কোথায় জায়গাটা 15টা দিলাম। এটা তো একবারে পানি জঙ্গল, বলে যে এখানে এই পরিকল্পনা মেট্রো রেল হচ্ছে, উত্তরার এই হচ্ছে সেই হচ্ছে, বিশাল পরিকল্পনা দিল। বললো যে আমি অলরেডি 5 বিঘা আমার আছে, 30-40 বিঘা কিনা যাবে। আমরা তারপর দিন এসে আমরা কোম্পানি ফর্ম করলাম, আমি সহ 7 জন আপনার সেক্রেটারি ফাউন্ডার মেম্বার, তার মধ্যে এরা কর্তৃত্ব দল 7 জনের নোয়াখালীরা, 5 জনের নোয়াখালীরা, হ্যাঁ 5 জনে আমরা নোয়াখালীরা ফাউন্ডার মেম্বার 7 জনের মধ্যে। বলার উদ্দেশ্য আছে, আমি মিজানের সাথে কথা বলেছি। আজকে উত্তরা কিন্তু আগের উত্তরা নাই। উত্তরা 30 বছর আগে ঢাকা শহর যত বড় ছিল, তার থেকে এখন উত্তরা তার থেকে বড় হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। আমাদের খসরু সাহেব বলেছেন উত্তরা এখন নিউ ইয়র্কের মতো, নাকি? নিউ ইয়র্কে যেমন পুরো ওয়ার্ল্ডের মানুষ থাকে, এখানেও থাকে। সুতরাং আমি প্রস্তাব করলাম আপনারা বোট ক্লাবের লাইনে 5-10 কাঠা 15 কাঠা জায়গা কেনার একটা চিন্তা ভাবনা করেন। ওই লাইনে যদি করেন, জায়গার দাম এখনো কম আছে ওখানে। আমাদের এমপি সাহেব যেভাবে বলে গেছেন, মেম্বার আছে, উনি আবার কানে কানে বলছে নোয়াখালীর কিন্তু 48,000 ভোট আছে। এটা কিন্তু উনি আমার কানে কানে করছে। সুতরাং এটা যদি করেন, আমার মনে হয় আমাদের এখানে যারা আছেন অনেক রিসোর্সফুল মানুষ আছেন, আমি আপনাদের পাশে থাকবো, অবশ্যই থাকবো। কারণ আমার আম্মা উত্তরাতে থাকেন, হ্যাঁ আমার আম্মা উত্তরাতে থাকেন, আমার ছোট ভাই থাকেন, বড় ভাই থাকেন। যাই হোক, কারণ যেগুলো কিছু করতে হলে এখন ইচ্ছা করলে একটা সবাই মিলে একটা অ্যাপার্টমেন্ট কিনে দিতে পারে, হয়তো 2,000, 2,500, 3,000 স্কয়ার ফিট করলে। এটা আজকের আপনার প্রয়োজন মিটবে। ওই যে আমাদের নন্দ বিষয় যেটা বললেন, নোয়াখালী থেকে একটা লোক আসবে, বাচ্চারা আসবে, কোথায় থাকবে চাকরির জন্য, ওখানে গেস্ট হাউস করতে পারবে, অনেক কিছু করতে পারবে। এরকম একটা চিন্তা ভাবনা করে, সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে করেন। এটা যদি করেন ইনশাল্লাহ, আমরা তো বললাম আমরা নোয়াখালীরা এখানে পাশে এত বড় ভোট লাভ করে এনেছি, এটা করতে দেরি হতো না। ঠিক আছে? এটার জন্য আমাদের সবাই খুব তাড়াতাড়ি চিন্তা করে বসে জায়গাটা খুঁজে বের করেন। কারণ প্রতিদিন ওইটার দাম বাড়তেছে, এটার দাম প্রতিদিন বাড়তেছে। এখন খুঁজে বের করে একটা করেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কিছুদিন আগে আমি ফেরি সমিতি উত্তরার ইফতার বাড়িতে আসছিলাম, আর আমার আজকে এখানে আসার কথা না, কারণ আমি ফেরিতে ছিলাম। যখন তারা দাওয়াত দিতে গেল আমাকে বললেন যে এবার আমি তো ফেরিতে থাকবো এবং আগামীকাল তো আমার প্রোগ্রাম আছে। গতকাল ছিল, আজকে আছে। আজকে আমি বাইরে এসে ভোর 5:10 বাড়ি থেকে বাইরে হাঁটতে হাঁটতে কোথাও 1.25 কিলোমিটার হাঁটছে। হাইটা মানুষের জায়গা, তারপর টেম্পোতে করে বাড়িতে ফিরছি। তখন থেকে দৌড়ের উপর আছি। আমি বাসায় এসে পড়ছি 6:45, যার ড্রেসটা চেঞ্জ করে আবার এদিকে আসছি। বলার উদ্দেশ্য তো এটা, আমি যখন নোয়াখালী সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি এই বিষয়গুলো শুনি, যে কোনো জায়গায় পাই, আমি ছুটে যাই। কারণ নোয়াখালীটাকে আমি একটা গর্ব হিসাবে, এটা গর্ব হিসাবে আমি সত্যি আমি বলি। আমাদের এখানে বলতেছিলেন, আমি যখন ঢুকলাম, আমরা আসল নোয়াখালী, আমি আসল নোয়াখালী মানে আমরা নোয়াখালী ডিস্ট্রিক্ট। আমি তো তোমরা তো নোয়াখালী ডিস্ট্রিক্ট লেখেও দিতে হয়, আমরা লেখাও লাগে, আমরা এমনি নোয়াখালী নাকি? হ্যাঁ, আমরা এমনি নোয়াখালী। আসলে বাস্তবতা হচ্ছে নোয়াখালীর একটা অনুভূতির নাম।
নোয়াখালী এই বিষয়টাকে আমরা বুকে ধারণ করি। একটা হচ্ছে প্রশাসনিক বিন্যাস আর একটা হচ্ছে কালচারাল বেল্ট। কালচারাল বেল্ট হিসেবে আমরা নোয়াখালী, এটার মধ্যে শুধু খালি 3 জেলায় না, চট্টগ্রাম, লাকসাম, মিরসরাই, হাজীগঞ্জ পর্যন্ত পুরানো নোয়াখালী কালচারাল বেল্টের মধ্যে আছি। আমরা এক ভাষায় কথা বলি, একই ধরনের আমাদের কালচার, খাওয়া দাওয়া থেকে সবকিছু এক। সুতরাং এটা আমাদের এই কালচারটা অনেকটা আগ্রাসী, আমাদের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে আশেপাশে অনেক জায়গায় চলে গেছে, তাই না? সুতরাং উত্তরাঞ্চ আমরা ইনশাআল্লাহ একসঙ্গে দখল করে ফেলবো। হ্যাঁ, যদি বাস্তব বছর সামনে কিন্তু সমিতির মেম্বার অন্তর থেকে হইতে হইব নাকি? মাদারীপুরের এত মানুষ জানে জানি 5,000-7,000 আছে। কারণ ঢাকা বেশি আইবে না, ঢাকা বেশি আইবে, পদ্মা বেশ হয়ে গেছে, এখন কিন্তু আসবে। আসলেও কিন্তু ওরা উত্তর পর্যন্ত আসে না, ওই দক্ষিণ দিকে থাকে। ওই দিক না, এদিকে আসে না এত কষ্ট করে, ওটা দক্ষিণ দিকেই থাকে। সুতরাং ইনশাল্লাহ আমাদের খসরু ভাই আমাদের সাথে থাকবেন, আর আপনারা কম দেখো যে আমাকে কদিন পর পরে দেওয়ার উপায় নাই। আমি কোথাও, ঠিক আছে, কথা দিচ্ছি আপনাদের সাথে থাকবো, কারণ থাকতে আমি মন থেকে থাকবো, আমি থাকতে ভালোবেসে থাকবো। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।